আমরা আম অনেক সময় শুনেছি যে এবং দেখেছি যে আহ, ক্রীড়া ক্ষেত্রে নারী এবং পুরুষদের বেতন কাঠামোয় অনেক বেশি বৈষম্য আমরা প্রত্যক্ষ করেছি। সেই জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা ফেডারেশন গুলোকে সেই আম, বিভাজনটা যত বেশি সম্ভব কমিয়ে আনা যায় সেজন্য নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটারদের ভাতা এবং ট্যুর ফি পুরুষ ক্রিকেটারদের সমান করেছে এবং সম্ভবত 35% বেতন বৃদ্ধি করেছে নারী ক্রিকেটারদের। এবং একই সাথে বাফুফেকেও আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি যে নারী ফুটবলারদের স্যালারি বৃদ্ধি করার জন্য আমরা আমাদের দিক থেকে বলেছি যে অন্তত সেটা দ্বিগুণ হওয়া উচিত। বর্তমান যেই স্যালারি আছে সেটা যদি প্রত্যক্ষ করা হয় সেদিক থেকে। এবং এটার জন্য বাফুফেকে আমরা আর্থিক সহযোগিতা দেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছি। অর্থ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আলোচনা চলমান আছে। এর বাইরে আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছেন বিভিন্ন ডিসিপ্লিনে, তাদেরকে আমরা একটা ইনসেনটিভ দেওয়ার একটা প্র্যাকটিস শুরু করেছি। আমরা মনে করি যে এটা একটা ইনভেস্টমেন্ট এবং যারাই বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কোনো অর্জন বয়ে আনবেন যে কোনো ডিসিপ্লিনে, তাদেরকে এই ইনসেনটিভ দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ অ্যাথলিটদেরকেও দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বয়ে আনার ক্ষেত্রে একটা স্পিরিট দেয়া। স্পোর্টস ট্যুরিজম বিকাশে আমরা কক্সবাজারে মাল্টিপারপাস স্পোর্টস ফেসিলিটি তৈরি করছি। এছাড়াও উপজেলা স্টেডিয়াম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 201টি স্টেডিয়াম আমরা নির্মাণ করছি। যে ডিজাইনটা একটু আগে দেখানো হলো বা কম বেশি এরকম ডিজাইনেই মিনি স্টেডিয়াম গুলো হচ্ছে। ভোলার যে মিনি স্টেডিয়ামটা সেটা এর থেকেও আরো উন্নত মানের, যেটা আমরা দেখলাম প্রায় 10,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। তো কম বেশি কাছাকাছি এরকম ডিজাইনেরই 201টি মিনি স্টেডিয়াম যে প্রকল্প সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেকে পাশ হয়েছে এবং সেই কাজগুলো কয়েকটা কাজ আজও শুরু হচ্ছে। এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি হচ্ছে দেশের সকল উপজেলায় এই পর্যায়ে মিনি স্টেডিয়াম আমরা ধীরে ধীরে নির্মাণ বাস্তবায়ন করব। এছাড়াও আমরা আপনারা জানেন যে আমরা 2টি বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই পিসিবির যেই 45,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়ামের প্ল্যান তারা করেছেন। পূর্বাচলে তাদেরকে যেই জায়গা দেওয়া আছে সেখানে স্টেডিয়াম এবং একই সাথে এক্সেলেন্স সেন্টার। আপনারা জানেন যে আমাদের এক্সেলেন্স সেন্টার নেই, ক্রিকেট আমরা এত ভালো করছি কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক মানের এক্সেলেন্স সেন্টার নেই। তো তারা সেই প্ল্যানটা করেছে। আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি যে এর আর্থিক সংস্থানটা কোথা থেকে হবে এবং এই স্টেডিয়ামের নির্মাণ কাজ হয়তো আমরা খুব দ্রুতই শুরু হতে দেখতে পারবো। এবং একই সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদেরকে আমরা পূর্বাচলে 100 একরের একটি জায়গার জন্য লিখেছি এবং তাদের সাথে আমাদের যোগাযোগ চলমান আছে। আমরা একটা উন্নত মানের এবং 50,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন আমরা এস্টিমেট করছি একটা ফুটবল স্টেডিয়াম করতে চাই। আপনারা জানেন যে আমাদের যে ন্যাশনাল স্টেডিয়াম আছে সেটা প্রায় শতবর্ষী একটা স্টেডিয়াম। যখন এর সংস্কার কাজের মাধ্যমে আমরা কাজ শেষ করি, ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলেছেন যে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বা আর অতিরিক্ত অবকাঠামো নির্মাণ করার অবস্থা এটা নেই। এবং ঢাকার এমন একটি জায়গায় এটা অবস্থিত, আপনারা দেখেছেন যে খেলার আগে এবং পরে 3-4 ঘন্টার মতো জ্যাম তৈরি হয়ে যায় এবং এই জায়গায় ঢাকা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে চলে যায় যখন দর্শকরা আসেন, খেলা দেখতে আসেন বা খেলা চলে। সেই জায়গা থেকে আমরা মনে করি আন্তর্জাতিক মানের একটা বড় স্টেডিয়াম আমাদের ফুটবলের জন্য প্রয়োজন এবং সরকারের সংশ্লিষ্ট অনেক সংস্থার এই ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আশা করি তারা সেই সহযোগিতা করবেন। আমরা জমিটা পাবো এবং পরবর্তীতে আমরা পরিকল্পনা করে সেখানে একটি আমরা ধারণা করছি যে 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা স্টেডিয়াম নির্মাণ করতে পারবো। এটা তো গেল অবকাঠামো এবং এর অবকাঠামোর বাইরেও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে খেলাধুলার ইকোসিস্টেম বিল্ড করার জন্য দৃশ্যমান অগ্রগতি গত 1 বছরেরও বেশি সময়ে
আমি মনে করি যুব ক্রীড়া মন্ত্রণালয় দেখাতে পেরেছে। তবে আমরা যেই অবস্থায় ছিলাম 1 বছর আগে, সেটা হচ্ছে আমাদের ইভেন জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থার যারা নেতৃত্বে ছিলেন তারাও ফ্যাসিবাদের দোসর থাকার কারণে অনেকে পালিয়ে গিয়েছিলেন। ফলে আমাদেরকে সেই কমিটিগুলো বিলুপ্ত করে একেবারে স্ক্র্যাপ থেকে শুরু করতে হয়েছে। আমরা যখন শুরু করেছি তখন আমাদের কোনো জেলা ক্রীড়া সংস্থার কমিটি ছিল না। আমরা নীতিগতভাবে সবগুলো ফেডারেশনের কমিটিও বাতিল করতে হয়েছিল, কারণ সেখানের লিডারশিপও অনেকে পালিয়ে গিয়েছিল। এবং একদম শূন্য থেকে শুরু করে এখন আমরা সার্চ কমিটির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় 55টা ফেডারেশনের কমিটি গঠন করেছি, এবং 64 জেলায় জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো গঠিত হয়েছে, এবং আবারও খেলাধুলায় প্রাণ ফিরে এসেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন ইভেন্টে এখন জেলায় জেলায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট খেলা আবার মাঠে ফিরেছে, এবং আমরা দেখি যে ডিসি জেলা প্রশাসকদের উদ্যোগে ফুটবল ম্যাচগুলো তো এখন হাজার হাজার দর্শক হচ্ছে, স্টেডিয়ামে জায়গা হচ্ছে না। খেলাধুলায় আবার প্রাণ ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি, এবং একই সাথে যদিও আমরা নিজেরাও প্রত্যাশা করিনি যে ফুটবলে আমরা আবারও এত দ্রুত সময়ের মধ্যে, কারণ খেলাধুলায় পরিবর্তনটা ধীরে ধীরে হয়, আমরা পলিসি নেই, সেটা বাস্তবায়ন করি এবং তারপর ফলাফলটা দেখা যায়। তবে ফুটবলে অবশ্যই ক্রেডিট গোস টু বাফুফে, হামজা চৌধুরী, সমিশ্রম সহ যারা বাংলাদেশে ফিরে এসেছেন, যেটাকে আমরা রিভার্স ব্রেন রেইন বলি, এটা রিভার্স অ্যাথলিট রেইন হয়তো বলা হবে। তো তাদের কারণে ফুটবলে আবারও একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছে। ক্রিকেট এবং ফুটবল অলমোস্ট কম্পিটিং ইচ আদার, যদিও ফুটবলে এখন আমাদের আর্থিক দিক থেকে শুরু করে আরো অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে। তবে আমরা স্বপ্ন দেখছি যে একদিন হয়তো এবার আমরা খুব কাছাকাছি ছিলাম এশিয়া কাপে কোয়ালিফাই করার। তবে আমরা স্বপ্ন দেখি যে আগামীতে আমরা এশিয়া কাপ এবং এমনকি বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো একটি দল গঠন করতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বারবার বলছি, সেটা তরুণদেরকে পেছনে রেখে কিংবা তরুণদেরকে অবজ্ঞা করে কোনোভাবেই সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থান তরুণদের নেতৃত্ব হয়েছে, এবং আমরা দেখেছি তৎপরবর্তী সময়ে তরুণরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেক্ষেত্রেই তরুণদের জীবনে শৃঙ্খলা, নেতৃত্ব, স্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য খেলাধুলা